ভালো তো, দ্বিপাক্ষিক বৈঠক তো হওয়া দরকার। দ্বিপাক্ষিক বৈঠক করাটা কোনো অপরাধ নয়। পাশাপাশি দুটো প্রতিবেশী রাষ্ট্র, একটার সঙ্গে আরেকটার তো বৈঠক হওয়া উচিত। বাংলাদেশের সঙ্গে যদি আমাদের সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে এটা উভয় দেশের জন্য মঙ্গলকর। আর যদি এরকম চলতে থাকে তাহলে উভয় দেশের জন্য তা ক্ষতিকর। কারণ যে ধরনের কট্টরপন্থী শক্তি আত্মপ্রকাশ করছে, তার আক্রমণে না বাংলাদেশ বাঁচবে না আমাদের উপরে আমরা নিশ্চিন্ত থাকবো। আজকে বাংলাদেশের মানুষ যেটা ভুগছে, আগামী দিনে এই রাজ্যেও তার প্রভাব পড়বে, আগামী দিনে ভারতবর্ষ তার প্রভাব পড়বে। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাশের বাড়িতে আগুন লাগলে আমার ঘরে আগুনের আঁচ পড়বেই। তাই উভয় দেশের সম্পর্ক যত স্বাভাবিক হয় ততই আমাদের সকলের জন্য ভালো বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই। কার সঙ্গে কে কথা বলবে জানি না। কথা যে হবে কার সঙ্গে হবে, সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারের। সে তো নির্বাচিত নয়। যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। ইউনূস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ফলে তার কথার কি মূল্য, তার গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই। তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে। তবুও চাইব যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যেন কোনো রকম উত্তেজনা না থাকে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা যেন সেখানটায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু অন্য ধর্মের এবং উদারবাদী মুসলমান যারাই আছে বাংলাদেশে, তাদের সকলের সুরক্ষা দেওয়া দরকার আজকের সরকারের। তাই দেরিতে হলেও আলোচনা শুরু হোক। আমরা চাই আলোচনা। আমি তো চাই যে আলোচনাটা হওয়া দরকার। সেখানটাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি। আস্ফালন করে কোনো লাভ নেই। ভারত সরকার রাতারাতি গিয়ে বাংলাদেশে বোম্বিং করতে তো পারবে না। যতই আমরা বলি ভারত সরকারের ক্ষমতা যে রাতারাতি গিয়ে বাংলাদেশে বোম্বিং করবে, বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক করবে। কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করবে, কাকে, কি লক্ষ্য? এসব গল্প অনেক হচ্ছে, অকারণে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক দরকার এবং সুসম্পর্কের মাধ্যমে বাংলাদেশের এই কট্টরপন্থী মৌলবাদ শক্তিকে দমন করা দরকার। একদিন ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল, তার জন্য সেখানে সন্ত্রাস থেমেছিল, সেখানটাই স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল, সেখানে স্বাধীনতা জন্মলাভ করেছিল। সেই স্বাধীনতা যদি বাংলাদেশে বিপন্ন হয়, সেই স্বাধীনতাকে পুনরায় সেখানটাই ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ যদি কোনো প্রচেষ্টা করে, সচেষ্ট হয়, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। এটাই মানসিকতা হওয়া উচিত। প্রশ্ন করো, বলছি। হ্যাঁ, আমি শুনলাম সকালবেলা যে দমকলের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে। এগুলো তো পটকা না। দিদি নিশ্চয়ই জানেন, পুলিশ মন্ত্রী যেহেতু, দিদি এগুলো পটকা নয়। আর এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না, ফলে মানুষও জানবে না। কিন্তু 3টে মানুষের মৃত্যু হয়ে গেল। একে বাংলাদেশে অশান্তি চলছে, তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে, কবে সতর্ক হবে আমরা জানি না। এই কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া বা তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না। এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই, আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নেই। এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না। তারা কারা খোঁজ হোক, কে মদতদাতা খোঁজ হোক, জানা হোক, এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও। অবশ্যই এখানে মজুদ ছাড়া হতে পারে না। এত বড় বিস্ফোরণ হয়েছে, ওটাতে বিস্ফোরণ হয়েছে। বাড়ির ছাদ উড়ে যাওয়ার জন্য
কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। যেখানে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে সেখানে কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। এরা কারা? তৃণমূল কাদের মদত করছে? তৃণমূল কাদের প্রশ্রয় দিয়েছে? আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই ঘটনার জন্য। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বোমা পিস্তলের কোনো অভাব নেই। পঞ্চায়েতগুলোতে লুট হচ্ছে, জেলা পরিষদ লুট হচ্ছে, জমি দখল হচ্ছে, মানুষের কাছে তোলা হচ্ছে, চাকরি দেওয়ার নাম করে টাকা খাওয়া হচ্ছে, আবাসের নাম করে দুর্নীতি হচ্ছে। এত টাকা, এত 2 নম্বরই টাকা যাদের হাতে, তারা নিজেদেরকে সুরক্ষার জন্য বোমা পিস্তল কিনবে, এটা খুব স্বাভাবিক। এগুলো তারই একটার পর একটা প্রতিফলন। যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেটা তো মুসলমান প্রধান জায়গা ছিল না, তবু তো হয়েছিল। এখন কে কি বলছে না বলছে এগুলো দিদির দলের লোক, দিদিকে জিজ্ঞেস করুন। হয়তো দিদি বাবরি মসজিদ করার প্রস্তাব দিচ্ছে না, তো বটেই, এটাই তো রাজনীতি। এই তো ভোটের সময় তো একই জিনিস করা হয়েছিল। অধীর চৌধুরীকে হারানোর জন্য দিদির নির্দেশে গোটা ভোটটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় বিভাজিত করা হয়েছিল। সেটা আবার করছে, আর তার গুরুত্ব বাড়াচ্ছে হয়তো আমার জানা নাই। দেখুন, কে কোথায় কি বলে না বলে সব কিছুর উত্তর দেওয়ার জন্য আমি এখানটায় বসে নেই। সরকার যদি কোনো কথা বলে, তৃণমূল পার্টি যদি এই বিষয়টাকে স্বীকৃতি দেয়, তখন আমরা বলবো যা বলার। দিদি মন্দির চাই না, দিদি মসজিদ চাই না, গির্জা চাই, দিদিকে জিজ্ঞেস করুন। দিদি দীঘাতে যখন পুরীর মন্দির চেয়েছে, তখন মুর্শিদাবাদে কেউ বাবরি মসজিদ চাইলে আমাদের তো কিছু করার নাই। হয়তো দিদির উস্কানিতে হচ্ছে, পিছনে দিদির উস্কানি আছে, তাই পারছে সে। এত ধমক দিচ্ছে, এত সিধা হয়ে চলতে বলছে, তাও সিধা হচ্ছে না। তার মানেটা কি? দিদি বলছে তুই যেমন ব্যাক আছিস ব্যাকাই থাক, সিধার হতে হবে না।